এটাই হচ্ছে সেই ই কার্ডটা, যেটা তাজকিমা থেকে, তাজকিমা থাকলে আর কি ফ্রি সার্ভিস পাওয়া যায়। আমরা এটা করে স্টপেজে যাচ্ছিলাম, সেখান থেকে অটো হোক, টোটো হোক বা ঘোড়া সওয়ারি নেওয়া যায়। এই যে আমরা অটো বুক করে নিয়েছিলাম, তো অটো বুকিং করে আমরা যাচ্ছিলাম। অটোর যে ড্রাইভার ছিল ভীষণ ভালো ছিল। আমি যদি নাম্বারটা আমি সার্চ করছি, পাচ্ছি না এই মুহূর্তে, কোথায় রেখেছি মনেও পড়ছে না। যদি পাই তো ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আমাদের প্রচুর করে যাচ্ছি আমরা। কেমন চেনি পালসো চেনাও, এটা খাবো না, ওটা খাবো, ওটা খাবো না, ওটা খাবো। ওখান থেকে দাঁড়িয়ে মানে যে স্টপেজে নামাবে ওখান থেকে আবার একটা এরকম টাইপের গাড়ি দেওয়া হবে। সেখানে তোমরা গাইড নিলে গাইড নিতে পারো। আমরা গাইড নিয়েছি। গাইড 400 থেকে 500 টাকা নেবে। গভর্নমেন্ট গাইড নেবে অবশ্যই, কারণ আমরাও গভর্নমেন্ট গাইড নিয়েছি, তাদের আই কার্ড থাকবে, সেই অনুযায়ী তোমরা গাইড পেয়ে যাবে। গাইড না নিলে কিন্তু এখানে মজাটা পাবে না। তো চলো এবার টিকিট কাটার পালা। টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। মানে যা বিদেশ থেকে আসে তাদের জন্য কিন্তু টিকিটের মূল্য অনেক বেশি, আর আমাদের ইন্ডিয়ানদের জন্য অনেক কম, 40 টাকা ও 50 টাকা। শুধু ফ্রাইডে ওটা চেঞ্জ হয়। এই দেখো এত বড় যে মাঠটা দেখতে পাচ্ছ না, আর ওই যে মধ্যে বসার একটা জায়গা রয়েছে, ওইখানে বসতো আমাদের বাদশাহ আকবর। আর এই মাঠের এখানেতে জনগণ থাকতো, যা মানে বিচার টিচার হতো সব ওইখানে হতো। আর যাকে শাস্তি দেওয়া হতো তাকে এইখানে না একটা পাগলা হাতি বাঁধা থাকতো, এই ঠিক যে এই জায়গাটায়, ওই পাগলা হাতির সামনে ছেড়ে দেওয়া হতো। ভাবতেই ভয় লাগছে তাই না, কি অবস্থা হতো বলো তো তার। এখান থেকে 5 কিলোমিটার দূরে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল রাণা সংগ্রাম সিংহের সাথে। তারপর তখন এই গ্রামটা সিকরি গ্রাম নামে পরিচিত ছিল। তবে জেতার পর এখানটার নাম হয়ে গেল ফতেপুর সিকরি। কম্বাইন্ড করে সিকরি আর ফতেপুরকে কম্বাইন্ড সিকরি, ফতেপুর সিকরি নাম দেওয়া হলো। 1939 সালে আকবর এসেছিল এখানে। তারপরে এই সব বানাতে তার প্রায় 12 বছর টাইম লেগেছিল। তারপর তারা মোটে 4 বছর এখানে থাকতে পেরেছিল, কারণ এখানে খুব জলের অভাব ছিল। ওই জলের সমস্যার জন্য তারা বেশি দিন থাকতে পারেনি। তারা আবার এখান থেকে আগ্রা ফোর্টে গিয়ে থাকা শুরু করে। এবারে তোমাদের আমি দেখাবো তুলাদান। তুলাদানের ব্যাপারটা কী জানো তো, ওই যে ওই মিডিলের যে পোর্শনটা আমি তোমাদের চিহ্ন করে দেখাচ্ছি, দেখে নাও। তুলাদান হচ্ছে আকবর প্রতি বছর তার নিজের যা ওয়েট সেই অনুযায়ী ওয়েটে সোনা রূপো দান করতো গরিবদের জন্য। তাই জন্য আর সেই ওই জায়গাটাতে বসেই করতো, তাই জন্য ওই জায়গাটার নাম হচ্ছে তুলাদান। দেখো আমি জায়গাটা তোমাদেরকে তুলে ধরছি। এই যে এটা হচ্ছে তুলাদান। এটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু দিওয়ানে খাস। এটা দোতলার মতন দেখতে পেলেও এটা কিন্তু 1 স্টেপে তৈরি, ঠিক আছে। মানে পুরো সিঙ্গেল পাথর দিয়ে তৈরি, যে ভাজ করে তৈরি যে আর একটা ইয়েতে যাওয়া যাবে তেমন কিন্তু না। ভেতর থেকে দেখলেই তোমরা বুঝতে পারবে। তো চলো ভেতরে নিয়ে যাব, কারণ এটা কিন্তু তখনকার দিনে ছিল পার্লামেন্ট। এখানেই আকবর তার যারা মেন লোক ছিল তাদের সাথে এখানে সভা করতো বা যে কোনো কিছু নিয়ে আলোচনা করতো এইখানেতেই। তাই জন্য তখনকার দিনে পার্লামেন্ট বলা হতো এখানে। দেখো বাইরেটাও কি অসাধারণ তাই না। আমরা গাইড তো নিয়েছি, কিন্তু গাইড দাদার ভাষা অনেক সময় অনেকটা বোঝা যাচ্ছে না, কারণ ওনাকে তো মাইক দিইনি না, তো অনেকেরই হিন্দিটা বুঝতেও সমস্যা হবে। তো তাই আমি ভাবলাম যে আমি বাংলায় তোমাদেরকে বলে দিই গাইড দাদার কথাগুলো। তো দেখো আমরা এবারে ঢুকে পড়েছি দিওয়ানে খাসে। দিওয়ানে খাসে ঢুকেই প্রথমেই দেখো যে উঁচু ওই যে মিডলটা রয়েছে না, ওই মিডলে বসতো বাদশাহ আকবর। আর তার সাইডে যে জায়গাগুলো আছে না, ওখানে তার এক পাশে বসতো মন্ত্রী, আর এছাড়া বসতো নবরত্ন। তার নবরত্ন কে কে ছিল তো জানোই তোমরা। তার বসতো, তাদের নিয়ে হতো সভা, যে কোনো কিছু আলোচনা ওখানে করা হতো তাদের। আর এটা দেখো, এটা হচ্ছে পার্সিয়ান ভাষা রয়েছে, আরাবিয়ান ভাষা রয়েছে, বৌদ্ধ ভাষা, লোটাস, মানে কত কি ফার্সি, মানে সব রকমের ভাষা এইটার মধ্যে রয়েছে। তোমরা সবাই জানো যে আকবর কিন্তু তিনি ইলাহি প্রবর্তন করেন। তিনি সব ধর্মের জন্য দিন ইলাহি প্রবর্তন করেছিলেন। তো তারই এটা একটা প্রতীক। এখন এটা রাউন্ড করে ঘিরে দেওয়া হয়েছে যাতে না এটা নষ্ট করতে পারে কেউ। এখানে ওপরে যাওয়ার একটা সিঁড়ি আছে, ওই যে ওই দরজাটা, ওই ওপরটায় ওঠার জন্য শুধুমাত্র, কিন্তু ওইখানটা এখন আটকে দিয়েছে গভর্নমেন্ট থেকে, কারণ ওখান থেকে ওঠাটা রিস্ক, তাই জন্য।
যেহেতু বহু পুরনো হয়ে গেছে। কাজগুলো দেখছো কত সুন্দর, মানে ভাবাই যায় না। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা। এখানে আকবর কী করতে জানো তো? লুকোচুরি খেলতো তার রানীদের সাথে। হ্যাঁ, 3 রানীর সাথে এখানে লুকোচুরি খেলতো। তো জায়গাটা ভীষণ ইন্টারেস্টিং। লুকোচুরি খেলার সাথে তো আমরা সবাই খুব পরিচিত, আমরা ছোটোবেলায় খুব খেলেছি, তাই না? তো আকবর কিন্তু খেলতো। আর এই মহলটার নাম কী ছিল জানো তো? খাজানা মহল। কেন এরকম নাম হচ্ছে? কী কী খাজানা আছে ভেতরে, চলো দেখি। ভেতরে ঢুকে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে তো কোনো খাজানা নেই, কিন্তু একসময় ছিল। কারণ হচ্ছে এই যে এই কোপগুলো দেখতে পাচ্ছ, এখানেতে সোনার উপর রাখা হতো। আর এখানে বললাম না লুকোচুরি খেলতো, তখন তার রানীরা সেই সোনার উপর আওয়াজ করে করে বাচ্চাকে আওয়াজ দিত যে আমি এখানে লুকিয়ে, আমি ওখানে লুকিয়ে, এইভাবে তারা আওয়াজ দিত আর কি। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে যে ওপরের অংশটা দেখাচ্ছি, একটু নিজেরটাও তুলে নিয়েছি। এটা হচ্ছে জ্যোতিষী ভবন। এই জায়গাটাতে জ্যোতিষী বসতো, তাই জন্য এই জায়গাটার নাম দেওয়া হয়েছে জ্যোতিষী ভবন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে? ভালো লাগলে একটা লাইক করে দাও প্লিজ, পারলে কমেন্ট করে দাও, আর বন্ধুদের সাথে শেয়ার করে নাও। অনেক কিছু নিশ্চয়ই জানতে পারলে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমার নতুন চ্যানেলে নতুন এসেছো, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। এই জায়গাটা হচ্ছে, এই যে ঘুটির মতন জায়গাটা দেখতে পাচ্ছ, এটা আগেকার দিনে আকবর যোধাবাইয়ের সাথে এখানে বসে পাশা খেলতো। এই যে ঘুটির মতো ক্রস করে চিহ্নটা দেওয়া আছে না, এখানে ঘুটির বদলে মেয়েরা দাঁড়াতো, আর আকবর আর যোধা বসতো ওই সিটটায়। সেখানে যে ঘুটির চাল চালতো আকবর, তখন সেই মেয়েরা নাচ করে দেখাতো। তো এখানেতে তারা তাহলে পাশা খেলতো। দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। পাশা খেলা তো আগেকার দিনে ছিলই, তবে ঘুটির মাধ্যমে জানতাম। তো এখানে কি জানতে পারলাম এরমভাবে খেলা হতো, বেশ ভালো লাগলো দেখে। তো যাই হোক, এখানে ফটো তোলারও সিস্টেম আছে। আর এটা হচ্ছে আকবর আর যোধার সিট, তো আমরাও আকবর আর যোধার সিটে বসে কিন্তু ফটো তুলে নিয়েছি। আর এই যে আমি মহলটা দেখালাম, এটার নাম কিন্তু হচ্ছে পাঞ্চমহল। এই পাঞ্চমহলে কিন্তু আকবর তার 3 রানী মারিয়াম সুলতানা আর যোধাবাইকে নিয়ে হাওয়া খেতে যেত। তখন তো আর এত ইলেকট্রিসিটি ছিল না, তো হাওয়া খাওয়ার জন্য তাদের নিয়ে যেত এই পাঞ্চমহলে। বেশ ব্যাপারটা, তাই না? আর এ দেখো, এটা হচ্ছে এই যে নিচের খোপ খোপ কোনো করা আছে না, এখানে তখনকার দিনে পড়াশোনা করতো সবাই, অনেকজন পড়তো। আর ওপরে যে ঘরটার মতো দেখছো, ওটা কিন্তু ছিল লাইব্রেরি। তো আকবরের কিন্তু এইগুলোও ব্যবস্থা ছিল। এবার তো তোমাদের নিয়ে যাব দারুণ একটা জায়গা, যেই জায়গাটা সম্বন্ধে তো তোমরা অনেকে জানেও, আর খুবই ইন্টারেস্ট লাগবে জায়গাটা দেখে। তো চলো দেখা। এটা এই যে জায়গাটা দেখছো, এটার নাম হচ্ছে অনুপ তালাব। ঠিক আছে, অনুপ তালাব নাম হয়েছে কারণ হচ্ছে অনুপ কথার সুন্দর হচ্ছে বিউটিফুল, আর তালাব হচ্ছে পুকুর, মানে সুন্দর পুকুর। আকবরের নবরত্নের মধ্যে একজন ছিলেন তানসেন, সবাই তো জানোই। আর তানসেন কিন্তু ওই মিডিল যে পোর্শনটা আছে না, ওইখানটা বসে গান গাইতেন। আর সবাই এই সামনের পোর্শনটাতে জনগণ বসে শুনতো। আর আকবর প্রথমেই যে গানটা ধরতো, সরি আকবর না, তানসেন প্রথমেই যে গানটা গাইতো সেটা হচ্ছে দীপক রয়। আর এই গানটা গাওয়ার সাথে সাথে দ্বীপ জ্বলে উঠতো। আর তারপরে যেটা করতো সেটা হচ্ছে মেঘমালার, ওটা গাইলে কিন্তু বৃষ্টি শুরু হতো। মানে তার গানে এতটাই ক্ষমতা ছিল, ঈশ্বর প্রদত্ত ক্ষমতা হয়তো, এতটাই গানে তার ক্ষমতা ছিল যে এগুলো হতো। আর ওই দিকে যে গেটটা দেখতে পাচ্ছ, ওই দিক থেকে কিন্তু যোধাবাই আসতো তানসেনের গান শোনার জন্য। এখানে কিন্তু একটা বলিউড সিনেমার শ্যুটিংও হয়ে গেছে, সেটা হচ্ছে শাহরুখ খানের মুভি পরদেশ সিনেমার নেই হোনা থা গানটা আছে না, ওই গানটার শ্যুটিং কিন্তু এখানে তো হয়েছে। দেখো, এটা আগে ওপরের অংশটা তোমাদের দেখায়, এটাকে বলা হচ্ছে শীষমহল। ওপর যে দেখছো খাঁজ কাটা অংশগুলো রয়েছে, ওখানে না তখনকার দিনে ডায়মন্ড লাগানো থাকতো। এই পুরো খাঁজ কাটার অংশগুলো প্রত্যেক জায়গা ছিল, আর বাইরে থেকে লাইট এসে না পুরো এই কাচের জন্য পুরো চকচক করতো, তাই জন্য এই জায়গাটার নাম দেওয়া হয়েছিল শীষমহল। এটা কিন্তু আকবর বানিয়েছিল সুলতানার জন্য। দেখো, এখানে সব পার্সিয়ান ভাষায় লেখা আছে। শীষমহলটা দারুণ সুন্দর ছিল, কিন্তু এখন কভারেজ করে দিয়েছে, ভেতর আর ঢুকতে দেয় না, কারণ সেসব তো কিছুই আর নেই না, সবই তো খুলে নিয়ে চলে গেছে ব্রিটিশরা। এইটুকুই রেখেছে, এইটুকু দেখেই চোখ সার্থক করতে হলো আমাদের। আর সত্যি ভীষণ ভালো লাগলো দেখে। দেখো, প্রত্যেক জায়গায় কিন্তু নানান রকম ভাষায় অনেক কিছু লেখা আছে। এই পিলারটাতেও কত কি লেখা আছে দেখো।
এবারে তোমাদের দেখাবো আর একটা ইন্টারেস্টিং জিনিস। এটাকে জানো তো, প্রথমে আমি দেখে ভেবেছিলাম নাগারা হয়তো। আমি বললাম এটা নাগারা, বলছে না না এটাতে হতো আকবর জল খেত, ওখানে জল রাখা হতো। আমি নিজেই তখন হাসছি। এইটাতে আকবরের জল রাখা হতো, আর এটা কিন্তু গঙ্গা জল, মানে গঙ্গা থেকে ডাইরেক্ট আসতো, সেই ব্যবস্থা করা ছিল। আর এই দেখো পাশে যে এখন নোংরা হয়ে রয়েছে জায়গা, এখানে কিন্তু গোলাপ জল, নানান রকম সুগন্ধি জল রাখা হতো তার জন্য। দেখো কত বড় শরবত করার জায়গা, মানে আকবর খেত। এবার কিন্তু আমরা যাচ্ছি ডাইনিং রুমে, আকবরের ডাইনিং রুম। তখনকার দিনে জানো তো, এই যে নিচের অংশটা আছে এখানে সোনার কার্পেট পাতা থাকতো। আর তখনকার দিনে আর একটা সিস্টেম ছিল, সেটা হচ্ছে বুফে সিস্টেম। এই যে খোপগুলো দেখতে পাচ্ছ না, এই খোপগুলোতে নানান রকমের খাবার সাজানো থাকতো। তার 3টে রানী ছিল, তো কত রকমের রান্না করতো তার জন্য মাঝে মাঝে ভাবো। আর এই 3টে রানীকে নিয়ে সেই কিন্তু এই ডাইনিং রুমে খেতে বসতো, তাই এটা আকবরের ডাইনিং রুম নামে পরিচিত। ভীষণ ভালো লাগলো ডাইনিং রুমটা। এবার কিন্তু আমরা দেখতে যাবো আকবরের বেডরুম। তো চলো, এই দেখো ওইটা কিন্তু হচ্ছে আকবরের খাট। খাটটা অত উঁচু উঠতো কী করে, প্রথমে বলতেই দাদা বলল যে এটা হচ্ছে চন্দন কাঠের তৈরি একটা সিঁড়ি ছিল, সেই সিঁড়ি দিয়ে উঠতো। আর ওই বিছানার ওপরে গোলাপ, নানান রকমের শিফনের পর্দা, আরও অনেক কিছু মোলায়েম চাদর টাদর বিছানো থাকতো, কেন ওটা বুঝতেই পারছো পুরো পাথরে। আর ওই যে বাইরে থেকে হাওয়াটা আসতো, ওটা নাকি খুব সুন্দর ছিল। আর ওই যে ওই দিকের গেটটা থেকে আসতো সুলতানা, আর এই যে এই দিকটা, যে দিকটা আমি এখন ক্যামেরাটা তোমাদের নিয়ে যাচ্ছি, এই দিক থেকে আসতো যোধাবাই। আর একটা জিনিস দেখাবো তোমাদের, তার আগে এটা দেখিয়ে দিই একটু সামনে থেকে। কিন্তু এখন দেখো মানে এখনও কিছু ব্যবস্থা করা হচ্ছে না বলে বাদুড়ে ভরে গেছে জায়গাটা। এবার দেখো আমার ছেলে যে সিঁড়িটায় উঠে দাঁড়িয়ে আছে না, ওইখানটা এখন দরজাটা বন্ধ করে দিয়েছে। ওখানে কিন্তু আগে একটা সিক্রেট রাস্তা ছিল, তো এখন বন্ধ করে দেওয়া হয়েছে সেই রাস্তাটা। এরপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম এই জায়গাটায়। দেখো কতটা নিচু, এখানে কিন্তু আকবর নিচেটায় থাকতো। আর যখন গরম করতো তখন কিন্তু আকবর এখান থেকে বেরিয়ে সোজা ওপরে চলে যেত হাওয়া খেতে। কি ভীষণ না, দেখেছো সবাই হাত দিয়ে দিয়ে দেখছি, যে এই তো হাত পেয়ে যাচ্ছি কতটা নিচু, তাই জন্য। এখানে যে শুধু আকবর হাওয়া খেতে যেত তা কিন্তু না, আবার কিন্তু এখান থেকে যোধার মহলটা দেখা যেত। তো যোধাবাইকে এখান থেকে সে হাই ফাই করতো, হ্যালো হাই করতো। আর যোধাবাইও তার মহল থেকে আকবরকে হাই হ্যালো করতো। তো দারুণ ইন্টারেস্টিং ব্যাপার না। তখন তার ফোন ছিল না, তো দূর থেকেই চোখে চোখে কথা হতো হাই ফাইয়ের বদলে। তো ইন্টারেস্ট তো লাগছে নিশ্চয়ই, তাই না? এটা তো সিকরি, এরপর তো আছে ফতেপুর। যদিও এটাকে একসাথে ফতেপুর সিকরি বলা হয়, পাশেই রয়েছে ফতেপুরের জায়গাটাও। আর সিকরিটা তোমাদের করিয়ে দিচ্ছি। তো চলো, এই দেখো এবার এটা হচ্ছে যোধাবাইয়ের কিন্তু রান্নাঘর। আর ওই দিকে রয়েছে, ওই দিকে হচ্ছে মারিয়াম আর সুলতানার জন্য রান্নাঘর। ওই দিকটা হতো ননভেজ রান্না, কারণ তারা তো হিন্দু ছিল না, তো তারা আকবরের জন্য ননভেজ রান্না করতো। আর এই দিকেরটা কিন্তু যোধাবাইয়ের জন্য রান্নাঘর করা হয়েছিল। সে হিন্দু ছিল আর তার কিন্তু রান্নার খুব শখ ছিল, তাই জন্য সে রান্না করতে ভালোবাসতো, আর তার জন্য এই রান্নাঘরটাই করে দেওয়া হয়েছে। তার এছাড়াও কিন্তু তরবারিতেও খুব শখ ছিল। দেখো একটা জিনিস থাকে তোমাদের, আমাদের যে ঝুমকোগুলো আমরা পরি না, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি রাজস্থানি কালচার। দেখো কত রকমের ঝুমকোর ডিজাইন দেওয়া আছে, ডিজাইনগুলো তো আমার খুব সুন্দর লাগছিলো, তো আমি একটু জুম করে তুলে নিয়েছি। রাজস্থানি কলকা দিয়ে পুরো এটা তৈরি করে দিয়েছে আকবর যোধাবাইয়ের জন্য। আর এই দেখো এটা হচ্ছে সুলতানার জন্য, এটা সুলতানার রুম ছিল। আর এবারে আমরা যাব গোল্ডেন প্যালেস। এই গোল্ডেন প্যালেসটা কিন্তু, ওখানে তো রোকেয়া বেগম মানে সুলতানার রুম। আর এই যে এটা হচ্ছে গোল্ডেন প্যালেস, এটা কিন্তু ছিল মারিয়ামের জন্য। তো এটা আর কি তখনকার দিনে সোনা দিয়ে তৈরি ছিল। এই দেখো এই যে এই খাপ টাপগুলো দেখছো না, এগুলো সব সোনা দিয়ে তৈরি ছিল তখনকার দিনে। সে তো আর ব্রিটিশদের জন্য আর কিছু থাকার জন্যই সবই নিয়ে চলে গেছে। আর এটা কিন্তু ছিল তার মেকআপ রুম, কি সুন্দর দেখো। আর তখনকার দিনে তো দরজা থাকতোই না, আগের তোমাদের ব্লগটাতে বলেইছি, তো নানান ধরনের পর্দা দেওয়া থাকতো। দেখো, আর তার কিন্তু পেন্টিংয়ের খুব শখ ছিল, তো চারি জায়গায় সে পেন্টিং করে রেখে দিত, সুন্দর সুন্দর পেন্টিং করে। ওপরেও অনেক কিছু পেন্টিং করা রয়েছে। আর এই যে খোপগুলো সব ছিল, ওইগুলোতে সব নানা রকমের সাজ জিনিস থাকতো। এই দেখো এবার কিন্তু একটা জিনিস দেখাবো তোমাদের। তো মারিয়াম যে বড় চিত্রকর ছিল তার প্রমাণ এখানে। এ দেখো এটা কিন্তু মারিয়ামের নিজের চিত্র, এটা নষ্ট হয়ে গেছে কিন্তু তাও বোঝা যাচ্ছে যে এটা তার মুখ, তাই না?
এরকম পুরো সারা যে প্যালেসটা রয়েছে এখানেতে পুরো অনেক জায়গায় এরকমের করা রয়েছে, তার মধ্যে এটা হচ্ছে তার চিত্র। কি সুন্দর না লাগতো না সেগুলো যদি থাকতো, এখন দেখতে পেতাম, কিন্তু সে আর দেখার জন্য নেই আমাদের। বললাম আর কি দুঃখের কথা তোমাদের। যাই হোক চলো, আর একটা কথা বলি তোমাদের। একবার তো 3 রানীকে নিয়ে খুব সুখে ছিলেন, সুখে রাজত্ব করছিলেন, কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও তিনি কিন্তু নিজেকে ফকির মনে করতেন, খুব দুঃখ করতেন, কারণ হচ্ছে তার কোনো সন্তান ছিল না। কিন্তু তিনি একবার জানতে পারেন যে বাবা শেখ সেলিম চিশতির কথা। তো তার কথা শোনার পর তার কাছে তিনি প্রায় 7 বার পায়ে হেঁটে সেখানে যায়, সেই দরগায়। আর সেখানে গেলে না আমি এটা আবার যখন দরগাটা দেখাবো বলবো তোমাদের, সন্তান, টাকা পয়সা, শিক্ষা, তোমরা যা চাইবে সব পাবে। তখন ওই একটা ধাগা দেয়, ওই ধাগাটাতে বেঁধে একজনই সেটা করতে পারবে। তো আকবরই তাই করেছিল। আর সেই সেলিম বাবা যোধাবাইয়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করার পর যোধাবাই সেলিমের জন্ম দেয়। সে গর্ভবতী হয় এবং সেলিমের জন্ম হয়। সেলিম এখনকার দিনে তোমরা যাকে জানো, পরে যার নাম হয়েছিল জাহাঙ্গীর, সেটা কিন্তু সেই বাবা শেখ সেলিম চিশতির আশীর্বাদেই প্রাপ্ত হয়েছিল। দরগাটা আছে ফতেপুরে। তো ওখানে যখন যাব আরও ডিটেলসে তোমাদের সব কিছু জানিয়ে দেবো, সব কিছুর ব্যবস্থা আছে, কী কী ওখানে গিয়ে করতে হবে না করতে হবে সেটা দেখার জন্য কিন্তু আবার আমার পরবর্তী ব্লগটা দেখতে হবে, ঠিক আছে? ওতে আমি সব ডিটেলসে দিয়ে দেবো। এবার মেন জায়গায় নিয়ে যাব তোমাদের, সেটা হচ্ছে যোধাবাইয়ের প্যালেস। যোধাবাইয়ের প্যালেসটা কিন্তু ছিল সব থেকে বড়, সেটাই দেখাবো তোমাদের। দেখো এই যে এই রুমটা দাঁড়িয়েছিলাম না, এটা কিন্তু এসি রুম ছিল, জানো তো? এই দেখো ওপরটা যেত ওরা এখান থেকে, এখন লক করে দিয়েছে। এটা শীতকালের সময় গরম থাকতো আর গরমকালের সময় ঠান্ডা থাকতো। তখনকার দিনের প্রত্যেকটা রুমই দেখছি এরম টাইপেরই করা ছিল। এখনও যদি এরমভাবে বানানো যেত কী ভালো হতো বলো, আমাদের আর এসির দরকার হতো না। দেখো এই হ্যালো হাই ভাইয়ের যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে ওই যে যোধাবাইয়ের প্যালেসটা, আর ওই যে ওইখান থেকে আকবর হাইফাই করতো। আর যোধাবাইয়ের যে প্যালেসের আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো এখান থেকে যোধাবাইও হাই হ্যালো করতো। তো চলো এবার আমরা যোধাবাইয়ের প্যালেসে এন্ট্রি নেব। তো দেখা যাক যোধার মহলে কি কি আছে। দেখতে তো ভীষণ সুন্দর লাগছে, কত কিছু কারুকার্য করা। তার তো যা কিছু তৈরি হয়েছে সবই রাজস্থানি ডিজাইন দিয়ে করা। আকবর তার জন্য যেহেতু সে রাজস্থানের মেয়ে ছিল, তার জন্য সব কিছুই রাজস্থানে ডিজাইন করে দিয়েছিল। আর এই যে দরজাটা যে ঢুকতে দেখছো, এটা কিন্তু জিগজ্যাগ করা ছিল, এমনভাবে করা আছে মনে হচ্ছে যেন হেলে আছে, কিন্তু না হেলে নেই, এটা জিগজ্যাগ স্টাইলে করা। আর ঢুকে এখানে একটু মিউজিয়াম টাইপের রয়েছে, বই টই ইতিহাস সম্পর্কে কিছু জানতে টানতে হলে তখন ওখান থেকে তোমরা কিনতেই পারো। এবার দেখো একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ডান দিকে আর বাঁ দিকে কিন্তু দুটো দেখতে একই রকমের প্যালেস রয়েছে, তাই তো? একটাতে এইদিকে 6 মাস থাকতো, ওইদিকে 6 মাস থাকতো। তার কারণ হচ্ছে এই যে ডান দিকের যে রুমটা রয়েছে এই দিকটা কিন্তু শীত থাকতো, ওই জন্য শীতকালে 6 মাস সেইখানে থাকতো, আর গরমকালে থাকতো ওই দিকটাতে, কারণ ওই দিকটাতে বেশি জালি টালি দিয়ে জ্বালা টালার ব্যবস্থা ছিল। তো 6 মাস এইদিকে, 6 মাস ওই দিকে থাকতো সে। সাইডের যে থমগুলো ওই যে আমি দেখাচ্ছি, ওই থমগুলোতে থাকতো গাইডরা, তাকে গার্ড দেওয়ার জন্য। আর এই দেখো এটা হচ্ছে যোধাবাই তুলসী মঞ্চ, আর ঠিক তার সামনেই রয়েছে যোধাবাইয়ের মন্দির, তার জন্য আকবর বানিয়ে দিয়েছিল। যোধাবাই রাজস্থানের মেয়ে হলেও সে ছিল মানসিংয়ের বোন, সবাই জানো, হিন্দু ছিল, তো তার জন্য এই মন্দিরটা করে দিয়েছিল। আর এই যে খুবড়িগুলো দেখছো না, এগুলোতে সব পুজোর সামগ্রী থাকতো। আর এই দেখো এই মিডল পোর্শনটা, এখানেতে সে তার দেবতাদের প্রতিষ্ঠান করেছিল, আর এখানে সে পুজো করতো। আকবরের 3টে বউয়ের মধ্যে একজন হিন্দু, একজন মুসলিম, একজন খ্রিস্টান ছিল। একজন তো ছিল উটির, একজন ছিল পর্তুগালের, আর একজন রাজস্থানের। 3 জন 3 জায়গার। দেখো মন্দিরটা কি সুন্দর। তো চলো এবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এটা দেখা হয়ে গেল, এবার আমরা ফতেপুর সিক্রি যাচ্ছি। সিক্রি ফুড কমপ্লিট, এবার ফতেপুর সিক্রি।